প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে, শুনতে এবং দেখতে আমাদের শূন্যতার ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। বসে আছে বাবা মার বোনের কবরের পাশে, চোখের জল ফেলছে। নীলের বোনটা কঠোর হলেও মা বাবা বোনের জন্য নীল নিজেকে আটকে রাখতে পারে না। নীল যে সাইকো তার কোনো রূপ থাকে না, একেবারে বাচ্চাদের মতো হয়ে যায়, বাচ্চাদের মতো চিৎকার করে কান্না করে। নীল চোখের জল মুছে নিয়ে একা একা বলে, মম, ড্যাড, তোমরা নিশ্চয়ই আমায় দেখে খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। এ দেখো না, আমি খুনি, আমি সাইকো। বোন, তুই তো বলেছিলি আমাকে ছেড়ে কখনো থাকতে পারবি না, আমাকে ছেড়ে কখনো দূরে যাবি না। তাহলে আজ কেন আমাকে রেখে দূরে আছিস? কেন আমাকে ভাই বলে ডাকিস না? তোদের ছাড়া আমি ভালো নেই আপু, একটু ভালো নেই আমি। আমি তো কখনো এটা চাইনি, তাহলে কেন আমার সাথে এটা হলো? আমি তো সব সময় তোদের পাশে চেয়েছিলাম, কেন তাহলে সবাই আমাকে একা করে ধরে চলে গেলি? কেন আমাকে সাথে করে নিয়ে গেলি না? কেন আমাকে একা কষ্ট পেতে রেখে গেলি? আর যাদের জন্য তোমার আমার কাছে নেই, তাদের আমি এক এক করে নির্মম সাজা দেব, অনেক নির্মম সাজা দেব। আমার জন্য দোয়া করিস তোরা, আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি। তাদের হোক না আমার মৃত্যু, কোনো পরোয়া নেই। 2 দিন পর খান বাড়ির চারদিকে সুন্দর করে সাজানো, পুরো খান বাড়ি ডেকোরেশন করা, চারদিকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। শুধু তাই না, এমনভাবে পুরো খান বাড়ি ডেকোরেশন করেছে যে এক নজরে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কত সুন্দর লাইটিং, কত সুন্দর তার ডিজাইন, মনে হচ্ছে কোনো রাজবাড়ি। কোন দিক থেকে সাজানোর কৃপণতা করেনি, কেনই বা কৃপণতা করবে? আজ আরমান খানের একমাত্র মেয়ে মহিমা খান মেঘার বিয়ে বলে কথা। শুধু সাজানোর দিক থেকে নয়, কোনো দিক থেকে কৃপণতা করেনি আরমান খান, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। কি করে কৃপণতা করে? তারপর মেঘা আরমান খানের চোখের মণি। মেঘা বলতে সে পাগল, শুধু আরমান খানের নয় বরং পুরো খান পরিবারের চোখের মণি মেঘা। আজ আরমান খানের একমাত্র মেয়ের বিয়ে কমিশনার কবির আহমেদের একমাত্র ছেলে সাফাতের সাথে। মেঘার ইচ্ছেতেই আজকের এই বিয়ে করছে। আরমান খান যেমন মেয়েকে ভালোবাসে, তেমনি মেঘা তার বাবাকেও ভালোবাসে। আরমান খান মেঘার সম্মতি নিয়ে এই বিয়ের আয়োজন করে। মেঘা বাবার কথা ভেবে আর না করে না। তাছাড়া সাফাত ছেলে হিসেবেও ভালো, পুলিশের উচ্চ কর্মকর্তা, তাছাড়া দেখতেও চকলেটের মতো কিউট। এই মুহূর্তে মেঘা বউ সেজে বসে আছে সাফাতের পাশে। সাফাত জামাইয়ের বেশে বসে আছে মেঘার পাশে। বারবার মেঘার দিকে তাকাচ্ছে সাফাত। না তাকিয়ে উপায় আছে? পাশে এত সুন্দরী মেয়ে থাকলে না তাকিয়ে কেউ পারে? চলুন সংক্ষেপে জেনে আসি এদের পরিচয়। আরমান খানের একমাত্র মেয়ে, নাম মহিমা খান মেঘা। দেখতে মাশাআল্লাহ কোন দিক থেকে কম নয়, সব দিক দিয়ে পারফেক্ট। খান বাড়ির একমাত্র হওয়ায় সবার আদরের। সবাই মেঘাকে অনেক ভালোবাসে। আরমান খান মেঘাকে একটু বেশিই ভালোবাসে। আর মেঘাও। আরমান খান ছোট থেকে শুরু করে এই অবধি মেঘার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। আর অন্যদিকে সাফাত আহমেদ শান কমিশনারের একমাত্র ছেলে, যে দেখতে হ্যান্ডসাম, স্টাইলিশ। সাফাত সব দিক থেকে পারফেক্ট। অল্প বয়সী পুলিশের উচ্চ পদে চাকরি করে। অনেক মেয়ে সাফাতের প্রেমে হাবুডুবু খেলেও সাফাত মেঘার প্রেমে হাবুডুবু খাচ্ছে। দুজনেই পাশাপাশি বসে আছে। অনেকে উপস্থিত এখানে, চারদিকে অনেকে রানাগোনা, অনেক মেহমান উপস্থিত। খান বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, অনেকে তো আসবেই। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দেয়। এখন দুজনে সই করে বিয়ের রেজিস্টার করালেই হয়। তারপর সবাইকে নিয়ে শরীয়ত মাফিক কালেমা পড়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে। কাজী সাহেব সব পেপার রেডি করে কমিশনের একমাত্র ছেলে সাফাতকে সই করতে বলে। কাজী সাহেবের কথা মতো সাফাত কলম হাতে নিয়ে সই করার জন্য প্রস্তুত হয়। কলম হাতে সাফাত বিয়ের রেজিস্টার পেপারে সই করবে বলে সই করতে নেয়। তখনই দূর থেকে একটা বুলেট এসে সাফাতকে এফোর ওফোর করে দিয়ে চলে যায়। হঠাৎ এমন হয় কেউ কিছু বুঝে উঠতে পারে না। বিষয়টা বুঝে ওঠার আগেই সাফাত মৃত্যুর কোলে ঢলে পড়ে। হঠাৎ এমন হওয়ায় কেউ কিছু বুঝে উঠতে পারে না। সবাই নির্বাক চোখে তাকিয়ে থাকে। বিস্ময় দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে ঘটনা বুঝতে। কারো মুখে কোনো কথা নেই, রক্তে চারদিক ভেসে যাচ্ছে। সামনে থাকা মেঘা আতকে উঠল হঠাৎ এমন হওয়ায়। চারদিক হট্টগোল লেগে যায়। তখন একদল লোক অস্ত্র হাতে করে এসে বিয়ে বাড়ির চারদিক থেকে ঘিরে ধরে। কমিশনার কবির আহমেদ সময় না নিয়ে তাড়াতাড়ি ছুটে ছেলের কাছে চলে আসে। সে ছেলের মাথাটা কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। ছেলের এই মর্মান্তিক অবস্থা দেখে সাফাতের মা সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। মেঘা এখনও বসে আছে একভাবে, সব কিছু সামলে উঠতে পারেনি মেঘা। সবার মাঝ দিয়ে সামনে থেকে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে অস্ত্র হাতে এগিয়ে আসে নীল। নীলকে দেখে আরমান খান ভয় কেঁপে ওঠে। সে দুপা পিছিয়ে যায়।
সে কখনো ভাবতে পারেনি এমন কিছু ঘটবে, তাদের লাইফে দ্বিতীয়বার নীল আসবে। কবির আহমেদ নীলকে দেখা মাত্রই ভয় পেয়ে যায়। নীল এগিয়ে আসতে নীলের লোক শামীম নীলকে বসার জন্য চেয়ার এনে দেয়। নীল হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। তারপর আরমান খানের মুখের দিকে তাকিয়ে বলে, কংগ্রেচুলেশনস মিস্টার আরমান খান, মেয়ের বিয়ে দিচ্ছেন বুঝি? আফসোস সেটা আর হলো না। শামীম স্যারকে বসার জন্য একটা চেয়ার এগিয়ে দাও। নীলের কথা শুনে শামীম আরমান খানের দিকে একটা চেয়ার এগিয়ে দেয়। আরমান খান একভাবেই দাঁড়িয়ে আছে। নীল তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, স্যার আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এটা শোভা পায় না। শত হলেও আপনি আমার গুরুজন। আরমান খান নীলের মুখে টিটকারিমূলক কথা শুনে বলে, কি চাই তোমার? কেন এসছো এখানে? এতদিন আমি যে যন্ত্রণায় ভুগেছি সে একই যন্ত্রণায় ভোগাতে চাই। নীলের কথা শুনে আরমান খান হিমশিম খেয়ে যায়। চোখের সামনে এত বড় কিছু ঘটে যাওয়ার পর হিমশিম খাওয়াটাই স্বাভাবিক। সেই ছোট নীল আর আজকের নীল এক নয়। আজকের যে নীল, তার সামনে সে সাধারণ কেউ নয়। সে একজন সাইকো, যার কিনা মনে কোনো দয়া মায়া বলতে কিছু নেই। কাউকে পরোয়া করে না, আর না তো কাউকে ভয় পায়। তার পেশাই হচ্ছে রক্ত নিয়ে খেলা করা। এখানে অনেকেই উপস্থিত, সবাই ভয়ে কাঁপাকাঁপি করছে। সবার জানা নীল কেমন। সবাই চুপচাপ ভয়ে দাঁড়িয়ে আছে। নীলের কথার মানে আরমান খান কিছুই বুঝলো না। কিছু না বুঝতে পেরে বলে, মানে? বাড়িটা খুব পরিষ্কার। আজকে পর থেকে তোমাদের দিন শুরু হলো আরমান খান। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় তোমাকে গুনতে হবে। নীল আরও কিছু বলতে যাবে তার আগে নীলের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে মেঘা। নীলের গালে থাপ্পড় মেরে দিয়ে তার দেখে রেগে তাকিয়ে আছে মেঘা। মেঘা এতক্ষণ চুপ করে থাকলেও নীলের কথা শুনে আর চুপ করে বসে থাকতে পারে না। উঠে সে সজোরে নীলের গালে থাপ্পড় মারে। কেউ কিছু বুঝে ওঠার আগে এরকম ঘটনা ঘটে যায়। মেঘার হাতে থাপ্পড় খেয়ে নীলের রাগটা বেড়ে যায়। নীল মেঘার হাতে থাপ্পড় খেয়ে মেঘার দিকে ভীষণভাবে রেগে তাকায়। নীল রেগে মেঘাকে কিছু বলতে যাবে তার আগে আরমান খান নীলের কাছে এসে নীলের পা জড়িয়ে ধরে বলে, আমার মেয়ে না হয় বুঝে তোমার গায়ে হাত তুলছে বসছে, তাকে তুমি কিছু বলো না, ওকে ক্ষমা করে দাও। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে, দরকার পড়লে ওর ভুলে সেজে আমাকে দাও। মেঘা নিজের বাবাকে এই প্রথম কারো পা জড়িয়ে ধরতে দেখলো। মেঘা কখনো তার বাবা অর্থাৎ আরমান খানকে কারোর সামনে ছোট হতে দেখেনি, এই প্রথম এভাবে দেখলো। আরমানকে এভাবে দেখে মেঘার ভালো লাগলো না। তার বাবা কেন ক্ষমা চাবে? তার বাবার তো কোনো দোষ নেই, তাহলে কেন? এখানে তো নীলের সব দোষ। মেঘা আরমান খানকে টেনে তুলে বলে, কি করছো কি বাবা? তুমি কেন এই বাজে লোকটির কাছে ক্ষমা চাচ্ছ? তুমি কেন এই বাজে লোকটির কাছে মাথা নিচু করছো? এই লোকটি যা করেছে এতক্ষণে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত ছিল, আর তুমি তা না করে তার কাছেই ক্ষমা চাচ্ছ। মেঘার কিছু বলবে তার আগে আরমান খান তাকে থামিয়ে দিয়ে বলে, মা, যা আবার হয়েছে, তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। আরমান খানের কথা শুনে মেঘা বরাবর অবাক হচ্ছে। তার বাবা এই ছেলেটিকে কেন এত ভয় পাচ্ছে? কে এই ছেলেটি? সে যেই হোক না কেন, মেঘা তাকে ভয় পায় না, কিন্তু সব কিছুতে রেগে যায় অনেক। মেঘা রেগে বলে, কেন চুপ করব? বলো, কেন চুপ করে থাকবো? এই লোকটি কে, যাকে দেখে তোমরা ভয় পেয়ে যাচ্ছ? আমার শরীরে খান বংশের রক্ত বইছে, আমার শরীরে আরমান খানের রক্ত বইছে। আমি কাউকে ভয় পাই না। আরমান খান মেঘাকে কি করে থামাবে বুঝতে পারে না। রবিন মেঘার কাছে এসে মেঘাকে শান্ত হতে বলে, কিন্তু মেঘার শান্ত হবার নাম নেই। নীল ভয়ঙ্কর রেগে আছে। নীলের চোখ দুটি রাগের কারণে লাল হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি তাণ্ডব বাঁধিয়ে দিবে। আরমান খান লক্ষ্য করে দেখে নীল অনেক রেগে আছে। তার মনে ভয় ঢুকে যায়, যদি নীল রাগের বশে তার মেয়ের ক্ষতি করে দেয় তাহলে। সে নীলের কাছে গিয়ে হাত জোর করে বলে, আমার মেয়েকে ক্ষমা করে দাও, ও এখনও ছোট, ভুল করে এত কিছু করে ফেলছে। তুমি ওর কথা কিছু মনে করো না, আমার মেয়ের কোনো ক্ষতি করো না। নীল অনেক রেগে থাকে আরমান খানকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে দূরে সরিয়ে দেয়। আরমান খান পড়ে যেতে নীলে মেঘা তাকে সামলে নেয়। মেঘা রেগে যায় নীলের এমন কাজে। নীলের সামনে গিয়ে রেগে বলতে থাকে, আপনার এত সাহস হয় কি করে আমার বাবার গায়ে হাত তোলার? আপনি নিজেকে কি ভাবেন? 10 জন লোক নিয়ে এসে নিজেকে গুন্ডা মনে করেন? কথাগুলো বলেই মেঘা আবার নীলকে থাপ্পড় মারতে নেয়, কিন্তু এবার আর আগের ন্যায় পারে না। থাপ্পড় মারার আগে নীল মেঘার হাত ধরে বসে। নীল মেঘার হাত শক্ত করে মুচড়ে ধরে বলে, অনেকক্ষণ ধরে সহ্য করে যাচ্ছি তোর বক বক। তোর সাহস কী করে হয় নীলের গায়ে হাত তোলার? নীল চাইলে তোর সাথে কি করতে পারে তুই জানিস? তুই চিনিস নীলকে? তোদের সব কটাকে মাটিতে পুঁতে ফেলার ক্ষমতা নীল একাই রাখে। নীলের সাহসের কি দেখেছিস? কিছুই দেখিসনি। নীলের সাহসের তুলনা হয় না। বলে নীল মেঘাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেঘা আর কিছু বলে না, কেননা মেঘার সাথে তার কোনো শত্রুতা নেই। তাছাড়া মেঘা একটা মেয়ে, তার বোনও একটা মেয়ে ছিল। এইভাবে নীল
আর মেঘাকে কিছু বলে না। নীল যতটাই খারাপ হোক না কেন মেয়েদের সামনে কিছুই না। এই প্রথম কোনো মেয়ের সাথে নীল এভাবে কথা বলল। মেঘা পড়ে গিয়ে নীলের দিকে তাকিয়ে থাকে। এরকম কিছু হবে প্রত্যাশা করেনি। আরমান খান আর রবিন তাড়াতাড়ি মেঘার কাছে যায়। মেঘাকে তুলতে নিলে মেঘা একাই উঠে দাঁড়ায়। নীল এক মুহূর্তেও খান বাড়িতে দেরি করে না, লোকজন নিয়ে চলে আসে। নীলকে এভাবে চলে যেতে দেখলে মেঘা অনেক অবাক হয়। যেই মানুষটা এতক্ষণ কত কী করলো আর এখন কাউকে কিছু না বলে সবাইকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। নীল চলে আসতেই কমিশনার তার ছেলে সাফাতকে হসপিটালে নিয়ে যায়। উপস্থিত সকল মেহমান সাথে সাথে খান বাড়ি ত্যাগ করে। তার এক প্রকার যমরাজের হাত থেকে বেঁচে ফিরেছে। সবাই চলে যায় যার যার মতো করে। পুরো অনুষ্ঠান একটু সময়ের জন্য মাটি হয়ে যায়। সব মেহমান খান বাড়ি ত্যাগ করেছে। মেঘা, আরমান সহ খান বাড়ির সব সদস্যরা এখনও যার যার জায়গায় দাঁড়িয়ে নীরবতা পালন করছে। কেউ কোনো রকম টু শব্দটুকু করছে না। মনে হচ্ছে সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। সবার নীরবতা ভেঙে মেঘা আরমান খানের সামনে এসে বলে, এই ছেলেটা কে? তার সাথে তোমার কিসের সম্পর্ক? কেন আজ সবার সামনে এরকম করলো? কেন খান বাড়িতে ঢুকে আমাদের সবাইকে অপমান করে গেল? মেঘার এমন প্রশ্ন শুনে আরমান খান কিছু বলে না। সে একেবারে চুপচাপ থাকে। তাকে ভাবে চুপ করে থাকতে দেখে মেঘা আবার জিজ্ঞেস করে, কে এই ছেলেটা? কিসের জন্য আজ সবার সামনে আমাদের সম্মানহানি করলো? আমি জানতে চাই। আরমান খান কি বলবে মেঘে বুঝতে পারছে না। সে চুপ করে থাকে। তাকে চুপ করে থাকতে দেখে মেঘা বলে, কি হলো বাবা, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। অনেক হয়েছে, সবাই যার যার ঘরে চলে যাও। আরমান খানের কথা শুনে মেঘা এক প্রকার জোর দিয়ে বলে, না, কেউ এখান থেকে যাবে না। আমার প্রশ্নের উত্তর চাই বাবা। মেঘাকে এভাবে জেদ করতে দেখে রবিন এগিয়ে এসে বলে, মেঘ, তুই তোর রুমে যা, এ নিয়ে পরে কথা হবে। মেঘা আজ কারো কথা শুনবে না। সে তার প্রশ্নের উত্তর জেনেই শান্ত হবে। মেঘা রবিনের কথা শুনে বলে, কেন ভাইয়া, তোমরা কি বলতে ভয় পাচ্ছ নাকি? এমন কিছু করেছো যা বলতে চাচ্ছ না? আরমান খান মেঘার কথা শুনে মেঘার দিকে তাকে জোর গলায় বলে, মেঘ, হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর পাইনি। আরমান খান কিছু বলতে যাবে তার আগে আরমান খানের স্ত্রী অর্থাৎ মেঘার মা এগিয়ে এসে বলে, কি বলবে? বলার মতো কিছু থাকলে তো। কথায় আছে না, পাপ পাপ কেউ ছাড়ে না। আজ সেটাই হয়েছে। এর কাছ থেকে তোর কিছুই শুনতে হবে না মা। আমার সাথে আয়, আমি সব বলছি। মেঘা নিজের বাবার দিকে এক নজর তাকিয়ে তার মায়ের সাথে চলে যায়। আরমান খান সোফায় বসে পড়ে। মেঘার মা মেঘাকে নিয়ে সব কিছু বলে। এইসব যে রবিন জুইকে মেনে নেয়নি শুধুমাত্র তার বাবার জন্য। তাদের একটা বাচ্চা আছে, টাকার জোরে এখন অনেক খারাপ খারাপ কাজ করেছে। একটা পরিবারের সাথে অনেক বড় অন্যায় করেছে। আর সেই পরিবারের ছেলেই নীল আজ বড় হয়ে অতীতের পাপের সাজা দিচ্ছে। এইসব আর কি। এছাড়া তেমন কিছু তিনি জানে না, আর জানলেও বলে না মেঘাকে। মেঘা সব শুনে নিজের বাবার প্রতি ঘৃণা জন্মায়। সে আগে জানলে তাকে এত ভালোই বাসত না। মেঘা নিজে নিজেই লজ্জিত হয় তার বাবার ভাইয়ের সম্পর্কে শুনে। সেই সাথে কমিশনারের কথা শুনে তাকেও ঘৃণা করতে লাগে মেঘা। এসব তার আগে জানা ছিল না। জানা থাকলে সে নীলকে এত কিছু বলতো না, কেননা দোষ তার বাবার। মেঘা সিদ্ধান্ত নেয় সে নীলের সাথে ঠান্ডাভাবে কথা বলবে, তবে এখন না, নীলের রাগ পড়ে গেলে। দুদিন পর কলেজের পাশের রাস্তায় কয়েকজন ছেলে মিলে একটা ছেলেকে বেধড়ক পেটাচ্ছে। কলেজের সব স্টুডেন্ট দাঁড়িয়ে টক শো দেখাচ্ছে। কারো সাহস নেই এর মাঝে গিয়ে কথা বলার। কেউ জানে না ছেলেটাকে কেনই বা এভাবে পেটাচ্ছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। কেউ এগিয়ে আসছে না ছেলেটাকে বাঁচাতে। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটা কালো গাড়ি এসে সেখানে থামে। গাড়ি থেকে বের হয় নীল। নীলকে দেখে ছেলেটি দৌড়ে এসে নীলের পা জড়িয়ে ধরে বলে। নীল ছেলেটির দিকে তাকিয়ে দেখে ছেলেটির সমস্ত শরীর রক্তে ভেসে যাচ্ছে। অনেক মার মেরেছে তার লোকেরা। ছেলেটার ভুল একটাই, সে নীলের বিপক্ষে গিয়ে কথা বলেছে। নীল নিষেধ করেছিল তার বিরুদ্ধে যেতে, কিন্তু সে নীলের বিপক্ষেই যাবে, আর তার পরিণাম আজ ভোগ করতে হচ্ছে। নীল ছেলেটার দিকে তাকিয়ে পাশ থেকে একটা লাঠি এনে ছেলেটার মাথায় আঘাত করে, আর ছেলেটার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। ছেলেটির মাথা ফেটে রক্ত চারদিক ভেসে যায়। ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলে। নীলার কিছু না বলে চলে যায় লোকজন নিয়ে। একটু পর পুলিশ এসে ছেলেটিকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তারপর সবার কাছে জিজ্ঞেস করতে থাকে এখানে কি ঘটেছে, কিন্তু ভয়ে কেউ মুখ খোলে না। একেবারে চুপচাপ সবাই, কারো মুখে কোনো কথা নেই। ভয়ে ভয়ে কেউ মুখ খুলছে না। যদি কেউ মুখ খুলে পুলিশকে কিছু জানায় আর তার নীল জানতে পারে, তাহলে তার সাথে যে কী হবে তা কারোর অনুমানের বাহিরে নয়। সবাইকে চুপচাপ থাকতে দেখে পুলিশ একটু অধৈর্য হয়ে বলে, এখানে এতগুলো মানুষ উপস্থিত আর কেউ বলতে পারছে না এখানে ঠিক কি ঘটেছে? পুলিশ অফিসার কলরবের কথা শুনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো টু শব্দটুকু নেই। সবাই যেন বোবা মনে হচ্ছে। এবার আসি কলরবের পরিচয়ে। ইমতিয়াজ আহমেদ কলরব
পেশায় পুলিশ অফিসার, খুব সিনসিয়ারের সাথে কাজ করে থাকে। খারাপ কাজের বিরুদ্ধে বরাবর লড়াই করে আমাদের এই কলরব। যেমন বুদ্ধিমান তেমন সাহসী, আর দেখতেও কোনো দিক থেকে কম নয়, কোনো হিরোর চেয়ে কম না। ইমতিয়াজ আহমেদ কলরব কত মেয়ের চোখের ক্রাশ তা অজানা। আর কিছু বলার প্রয়োজন মনে করছি না। সবাইকে এভাবে চুপ করে থাকতে দেখে কলরব এবার জোর গলায় বলে, আপনারা কি কিছু লুকাচ্ছেন বা বলতে ভয় পাচ্ছেন? যদি কেউ কোনো কারণে বলতে ভয় পেয়ে থাকেন তাহলে তার দায়িত্ব আমি করলব নিব। কেউ আপনাকে কিছু বলতে পারবে না, কথা দিচ্ছি। নির্ভয়ে আপনারা আমাকে বলতে পারেন এখানে ঠিক কি ঘটেছে। কিন্তু এখনও সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো শব্দটুকু নেই। মনে হয় কারো কানে কলরবের কথা গিয়ে পৌঁছনি। কলরব এবার সবার আচরণ একটু রেগে যায়। রেগে যাওয়ার কথাই, কেননা এতগুলো মানুষ কেউ কোনো কথা বলছে না। কলরব একটু কঠোর হয়ে বলে, দেখুন কে বাবা কারা এসেছে এভাবে একটা মানুষকে মেরে চলে গেল। আপনারা তা দেখে চুপ করেছিলেন আর এখনো চুপ আছেন। কাল যদি আপনার সাথে এই ঘটনা ঘটে তাহলে? এবারও কোনো রেসপন্স করে না কলরব। উপস্থিত সবাই ঠিক আগের ন্যায় চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবার চুপ থাকার পেছনে কারণও আছে বটে। যদি কেউ এখন স্বীকারোক্তি দেয় আর তার নীলের কানে যদি কোনোভাবে পৌঁছায়, তাহলে তার অবস্থাও আগের ব্যক্তির ন্যায় হবে। কি দরকার অন্যের জন্য নিজের সুন্দর জীবনটার সাথে মৃত্যু নিয়ে খেলা করার? তাই তো ভয় সবাই চুপ করে আছে। সবার এমন আচরণে এবার কলরব বিরক্ত হয়ে যায়। বিরক্তিকর দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলে, কেউ কি নেই যে এখানে কি ঘটেছে তা বলতে পারবে? স্যার, আমি ছিলাম। এখানে কি ঘটেছে আমি বলতে পারবো আপনাকে। সবার পেছন থেকে একটা মেয়ে উচ্চ গলায় কথাটা বলে ওঠে। সবাই মেয়েটিকে দেখার উদ্দেশ্যে তার দিকে ফিরে তাকায়। কেননা যেই সাহস সবাই মিলে দেখাতে পারেনি সেই সাহস মেয়েটি একাই দেখাচ্ছে। ভাবা যায়, আচ্ছা সেই মেয়েটির মনে কি ভয় ডর বলতে কিছু নেই, নাকি সে নীলকে এখনও চিনে না? নীল যদি জানে তার বিপক্ষে কেউ স্বীকারোক্তি দিয়েছে তাহলে কি হবে? মেয়েটির সাথে কি করবে? সে যাই হোক, মেয়েটির সাহসের তুলনা করতে হয়। কলরব মেয়েটির দিকে ঘুরে তাকায়। অ্যাট লাস্ট কেউ একজন বলতে রাজি হয়েছে। কলরব মেয়েটির কাছে এগিয়ে যায়। কলরব মেয়েটির কাছে এগিয়ে যেতেই মেয়েটি বলে ওঠে, স্যার, আমি বলতে পারবো এখানে কি ঘটেছিল। আসলে স্যার, এতক্ষণ আমি এখানে উপস্থিত ছিলাম না। এখানে আসতেই আপনার কথা শুনতে পাই। আমি তখন দেখেছিলাম এখানে কি ঘটেছে। মেয়েটির কথা শুনে কলরব সবার দিকে ঘৃণার চোখে তাকায়। কেননা এতগুলো লোক চুপ করে আছে। আসলে এদের মনুষ্যত্ব নেই, নাহলে চুপ করে থাকতো না। কলরব মেয়েটির কাছে জিজ্ঞেস করে, তাহলে বলুন এখানে ঠিক কি ঘটেছে? কে বা কারা লোকটিকে এই অবস্থায় মেরে চলে গিয়েছে? পুলিশ অফিসার কলরবের কথা শুনে মেয়েটি আর এক মুহূর্ত দেরি না করে বলতে শুরু করে, স্যার, কিছুক্ষণ আগে এখানে একদল গুন্ডা আসে, যাদের কাউকে আমি চিনি না। আর তারাই লোকটিকে এভাবে নির্মমভাবে মেরে ফেলে চলে যায়। কিন্তু শেষে যে আসে সে গ্যাং লিডার। আমার মনে হয় আমি তাকে আগেও কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। মেয়েটির কাছে সব শুনে কলরব কিছু একটা অনুমান করতে পারে। কিন্তু কলরবের আফসোসের শেষ নেই। এখানে এতগুলো মানুষ তারা বিন্দুমাত্র প্রতিবাদ করার চেষ্টা করেনি। কলরব মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, আপনি বা আপনারা প্রতিবাদ করার চেষ্টা করেননি? স্যার, আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম। সে যাই হোক, কলরব অবশেষে কিছু অত্যন্ত জানতে পেরেছে। হ্যাঁ, এতেই অনেক। কলরব মেয়েটির দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলে, ও ধন্যবাদ, কিন্তু আপনাকে আর একটু কষ্ট করতে হবে। আমাদের সাথে পুলিশ স্টেশনে গিয়ে একই স্বীকারোক্তি দিতে হবে। মেয়েটি এবার একটু থুতু বুতু খেয়ে যায়। সে তো সব জানলালো, তারপরে আবার পুলিশ স্টেশনে কেন যেতে হবে? মেয়েটি একটু অপ্রস্তুত হয়ে বলে। কিন্তু স্যার। মেয়েটি তার সম্পূর্ণ কথা শেষ করতে পারে না। তার আগে কলরব বলে ওঠে, প্লিজ আপনারা হেল্প ছাড়া আমরা এই লোকটিকে ধরতে পারবো না। আপনার হেল্প আমাদের একান্ত দরকার। মেয়েটি কিছু বলতে গিয়ে আর কিছু বলে না। মেয়েটি যেতে রাজি হয়ে যায়। কেননা যারা এসব করেছে তাদের তো সাজা পেতে হবে। তাছাড়া এসব খারাপ মানুষদের ধরিয়ে দেওয়াই উত্তম মেয়েটির মতে। মেয়েটি পুলিশের গাড়িতে উঠে বসে। এদিকে নীলের লোক এই খবর পেয়ে যায়। তারা জানতে পেরে যায় কেউ একজন তাদের বসের বিপক্ষে স্বীকারোক্তি দিতে পুলিশের সাথে পুলিশ স্টেশনে গিয়েছে। খবরটা শোনা মাত্রই দৌড়ে নীলের কাছে এসে বলে। কথাটা বলতে দেরি আছে, নীল রেগে যেতে দেরি নেই। নীলের বিরুদ্ধে বা বিপক্ষে কেউ স্বীকারোক্তি দিক, নীল এটা কখনোই পছন্দ করে না। নীল কথাটা শুনে বসা থেকে উঠে যায়। তারপর দাঁতে দাঁত চেপে বলে, কার এত বড় বুকের পাঠা যে নীলের নামে স্বীকারোক্তি দিতে পুলিশ স্টেশনে পর্যন্ত যায়? নীল তার কলিজাটা দেখতে যায়। নীলের রাগ দেখে ছেলেটি ভয় পেয়ে আস্তে আস্তে বলে। ছেলেটির কথা শুনে নীল রাগের ঘোরেও অট্টহাসি হাসতে থাকে। হাসিরই কথা, একটা মেয়ে হয়ে এত সাহস দেখায় ভেবেই নীলের বিশ্বাস হচ্ছে না। পাওয়ারফুল লোকেরা যা পারেনি তা সাধারণ একটা মেয়ে করেছে। ভাবতেই নীল
বিশ্বাস করতে পারছে না। নীল হাসি থামিয়ে ছেলেটির দিকে রেগে তাকিয়ে বলে, নীলের সাথে মজা মশকরা করার কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি হতে পারে তুমি জানো না? ছেলেটি এবার ভয়ে ঢোক গিলে। যদি নীল তার কথা বিশ্বাস না করে, নীলের শাস্তির কথা ভেবেই ছেলেটা ভয় পেয়ে যায়। ছেলেটি ভয়ে বলে। এবার নীল সিরিয়াস হয়। ছেলেটির কথা শুনে মনে হচ্ছে না ছেলেটি মিথ্যে বলছে বা মজা করছে। নীল সিরিয়াস হয়ে বলে, এক্ষুনি তাকে আমার সামনে এনে হাজির করো। আমি তার সাহসের মুখোমুখি হতে চাই, দেখতে চাই কতটা সাহস তার আছে। ছেলেগুলো নীলের কথার মানে বুঝে যায়। তারা নীলের কথা মতো বেরিয়ে পড়ে মেয়েটিকে নীলের সামনে ধরে আনার উদ্দেশ্যে। এদিকে মেয়েটি পুলিশ স্টেশনে এসে কলরবের কথা মতো স্বীকারোক্তি দেয়। সবকিছু শেষ হয়ে গেলে মেয়েটি চলে আসতে নিলে কলরব দায়িত্বের খাতিরে বলে, রওশন, তুমি ম্যামকে সাথে করে নিয়ে গিয়ে তার বাসায় নামিয়ে দিয়ে আসো। কলরবের কথা শুনে মেয়েটি হাসি দিয়ে বলে, নো থ্যাঙ্কস স্যার, আমি একাই চলে যেতে পারবো। আপনারা বরং আপনাদের কাজ করুন। কিন্তু কলরব নিজের পুরো কথা শেষ করতে পারে না। তার আগে মেয়েটি বলে, স্যার সমস্যা নেই, আমি যেতে পারবো। কলরব আর কিছু বলে না। মেয়েটি চলে আসতে নিলে কলরব মেয়েটিকে পেছন থেকে ডেকে বলে, বাই দ্য ওয়ে ম্যাম, আপনার নামটাই জানা হলো না। আরিয়া ইসলাম আয়রা। নাইস নেম। থ্যাঙ্কস। আমরা দেরি না করে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। রাস্তায় এসে আয়রা রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে। তখনই আয়রার সামনে কালো একটা হাইএক্স এসে দাঁড় করে আর আয়রাকে রাস্তার মাঝ থেকে তুলে নিয়ে যায়। আয়রাকে গাড়িতে তুলেই স্প্রে দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর চলে যায় সেখান থেকে আয়রাকে নিয়ে। যেতে যেতে ততক্ষণে আমরা আয়রার পরিচয় জেনে নিই। আরিয়া ইসলাম আয়রা নামটা যেমনই সুন্দর, আয়রা দেখতে তার থেকে অধিক বেশি সুন্দর। মায়াবী চেহারা, সুন্দর চোখ আর দেখতে মাশাল্লাহ পরীর মতো। আর কি বলবো, আপনারা তো আয়রাকে খুব ভালো করেই চেনেন, তাই আর বেশি কিছু বললাম না আয়রার সম্পর্কে। আয়রার জ্ঞান ফিরতেই নিজেকে অন্ধকারের মধ্যে আবিষ্কার করে, কেননা আয়রার মাথাটু পুরো মুখমণ্ডল কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। আয়রা অনুভব করতে পারে তার হাত পা কিছুর সাথে শক্ত করে বেঁধে রাখা। আয়রা নড়াচড়া করতেও পারছে না, এভাবে বাঁধা। আয়রা নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করে। তখন আয়রার কানে এসে পৌঁছায় কারো হেঁটে এগিয়ে আসার শব্দ। হাঁটার শব্দ পেতে আয়রা চুপ করে থাকে ভয়। কে বা কারা এভাবে তুলে এনেছে আয়রার অজানা, কিন্তু ভীষণ ভয় হচ্ছে যদি তার কোনো ক্ষতি করে দেয়। নীল এক পা দু পায়ে এগিয়ে আসে। এগিয়ে এসে চেয়ার নিয়ে আয়রার ঠিক সামনে বসে। নীল ইশারা করতে একজন লোক আয়রার মুখের উপর থেকে কালো কাপড়টা সরিয়ে দেয়। নীল সামনে থেকে আয়রার মায়াবী চেয়ারটা দেখতে পায়। নীল আয়রাকে প্রথম দেখায় আয়রার দিকে ঠিকভাবে তাকিয়ে থাকে। আয়রা কিছু বলার চেষ্টা করছে, কিন্তু মুখে টেপ লাগানো থাকায় বলতে পারছে না। নীল যেন তার পলক আয়রার থেকে ফেলছে না, পলকহীনভাবে আয়রার দিকে তাকিয়ে আছে। আয়রাকে প্রথম দেখায় নীলের নেশা চড়ে গিয়েছে। উম, উম, উম। আয়রা কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু মুখে টেপ লাগানো থাকায় স্পষ্ট করে বলতে পারছে না। নীল সেই কখন থেকে এক ধ্যানে আয়রার দিকে তাকিয়ে আছে। চোখের পলক যেন পড়ার নয়, আজই যেন শুভ দৃষ্টি করে রাখছে নীল। আয়রার করা শব্দে নীলের হুঁশ ফিরে। নীল এতক্ষণ কী করেছিল তা নিজেও জানে না। প্রথমবার কোনো মেয়েকে নীল এতটা সময় নিয়ে দেখলো। প্রথমবার কোনো মেয়েকে দেখে নীলের হুঁশ উড়ে গিয়েছে। আমরা সেই কখন থেকে করে চলে কিছু বলার চেষ্টা করে চলেছে, কিন্তু স্পষ্ট করে বলতে পারছে না। নীল বুঝতে পেরে হাতের ইশারায় সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। নীলের আদেশ পেয়ে সাথে সাথে সবাই বেরিয়ে যায়। সবাই বেরিয়ে যেতে আয়রার ভয়টা বেড়ে যায়। আয়রা ভয়ে হাত পা ছোটাছুটি করতে থাকে। নীল যদি একা তার সাথে উল্টোপাল্টা কিছু করে, যদি তার ক্ষতি করার চেষ্টা করে, কথাটা ভেবেই ভয়ে আয়রার শরীর কেঁপে ওঠে। নীল আস্তে আস্তে আয়রার দিকে এগিয়ে যায়। নীলকে এভাবে এগিয়ে আসতে দেখে আয়রার ভয়ের পরিমাণ আরও বেড়ে যায়। আয়রা ছোটার জন্য ছোটাছুটি করতে থাকে আর করে কিছু বলার চেষ্টা করছে। নীল চেয়ারটা টেনে আয়রার একেবারে কাছে এগিয়ে এসে বসে। আয়রা ভয়ে নীলের দিকে অন্যভাবে তাকায়। তখন যতই সাহস করে সব বলেছে, কিন্তু এখন নীলের সামনে থেকে বুঝতে পারছে কত বড় ভুল করেছে। নীলের সামনে সব সাহস হারিয়ে ফেলছে আয়রা। নীল আয়রার একেবারে সামনে বসে আয়রার দিকে ঝুঁকে আয়রার দিকে তাকিয়ে বলে, উম, উম, উম। নীল এতক্ষণ অনেক ঠান্ডা মাথায় কথাগুলো বলে। নীলের কথাগুলো শুনে ভয়ের পরিমাণ আয়রার আরও বেড়ে যায়। নীল সাধারণত এত কিছুর পর চুপ করে থাকা ছেলে না, কিন্তু আজ নীল কেন জানি আয়রার ওপর রাগ দেখাতে পারছে না নিজের সাইকো রূপটা আয়রাকে দেখাতে। নীল যেন আজ নিজেকে ভুলেই গিয়েছে। আজকে নীলকে একেবারে সাদাসিধে মানুষ মনে হচ্ছে না সে একজন সাইকো। নীল আয়রার দিকে হাত এগিয়ে নিতেই আয়রা ভয়ে চোখ বন্ধ করে নেয়। আয়রা ভাবছে নীল তার সাথে উল্টাপাল্টা কিছু করার জন্য হাত এগিয়ে নিচ্ছে, কিন্তু নীল আয়রার ভাবনা ছেদ ঘটিয়ে আয়রার বাঁধন খুলতে
ব্যতিব্যস্ত হয়। আয়রা চোখ খুলে নীলকে এভাবে দেখে নিজেই বোকা বনে গেল। ভেবেছিল কি আর হলো কি, কিন্তু আয়রার মনে ভয়টা বরাবর বিরাজমান। নীল একে একে আয়রার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেয়। হাত পায়ের বাঁধন ছাড়া পেতেই আয়রা যেন যমরাজের হাত থেকে বেঁচে ফিরল। আয়রা তাড়াতাড়ি তড়িঘড়ি করে মুখ থেকে টেপটা খুলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস নেয়। নীল আগের ন্যায় আয়রার দিকে তাকিয়ে আছে। আয়রাকে এভাবে তাড়াহুড়ো করতে দেখে মনের অজান্তেই নীলের মুখে হাসির রেখা ফুটে ওঠে। নীলের মুখে হাসির রেখা প্রশস্ত রেখে বলে, হেই, রিল্যাক্স। এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। এখান থেকে পালাবার সব পথ বন্ধ, তাই আস্তে আস্তে রিল্যাক্স হও। নীলের কথা শুনে আয়রা ভয়ে ঢোক গেলে। তারপর ভয়ঙ্কর দৃষ্টিতে আয়রা নীলের দিকে ভ্রু কুঁচকে তাকায়। আয়রা আগের থেকে রিল্যাক্স হলেও নীলের সামনে থেকে উঠে যাবার সাহস পাচ্ছে না। যদি নীল রেগে তার সাথে কিছু করে বসে, আর নীল এখন যে কথা বললো তারপর ওঠার কথাটা ভাবা বোকামি। আয়রা চুপচাপ একভাবে কাঁচুমাচু হয়ে বসে থেকে বলে, আপনি আমায় যেতে দিন। আয়রা ভয়ে কাপা কণ্ঠে কথাটা বলে। তখন যেই সাহসটা যুগিয়ে স্বীকারোক্তি দিয়েছে, এখনও সেই সাহসটা পাচ্ছে না। মেয়ে মানুষ, তাছাড়া নীলের নিজ ডেরায় আয়রা এখন। আয়রা এতটা জানতো না যে নীল এরকমটা করবে। নীল কিছু বলল না। আয়রার কথা শুনে নীল আয়রার দিকে তাকিয়ে থেকে বলে, যেতে দেবো বলে তো আর তুলে আনিনি, তা নয় কি? আর তুমি ভাবলে কি করে এত সহজে নীল তোমাকে যেতে দেবে? নীলের কথা শুনে আয়রা এবার কান্না করে দেয়। আয়রা ভয়ে কান্না করতে শুরু করে। এসব গুন্ডা সাইকো আয়রার একেবারে পছন্দ না। তাদের দেখলেই ভয়ে আয়রার জান যায় যায় অবস্থা। আর এখন তো একটা জলজন্ত সাইকো তার সামনে বসা। বেশি মস্তানি করতে গিয়ে স্বীকারোক্তি দিয়ে এখন চিপা কলে পড়েছে। আয়রা কান্না করতে করতে বলে, প্লিজ আমায় যেতে দিন। আমার সাথে এমন করছেন কেন? আমি সত্যি আর কখনো আপনার নামে কাউকে কিচ্ছু বলবো না। আমায় যেতে দিন প্লিজ। আয়রার এমন কান্না দেখে কেন জানি নীলের অনেক হাসি পাচ্ছে। নীল অনেক কষ্টে নিজেকে সংযত রেখে গম্ভীর হয়ে বলে, তোমার কান্নায় ভিজে যাওয়ার পাত্র নীল নয়। নীলের বিরুদ্ধে স্বীকারোক্তি দেওয়ার সাজা ভয়াবহ, আর সেই সাজা তোমাকেও পেতে হবে। আয়রার এবার হার্ট ফেল করার অবস্থা। এতক্ষণ পর কি বলল? এবার আয়রা ভয়ে কান্না অফ করে দেয়। বলতে গেলে কান্না করতেই ভুলে যায়। আয়রা হুট করেই বলে, আচ্ছা, আপনি কি আমায় মেরে ফেলবেন? আয়রার এমন কথা শুনে নীল নিজেই ভাবাচাকা খেয়ে যায়। কি উত্তর দিবে বুঝতে পারছে না। আর এই মেজে নির্ঘাত পাগল, তা এর কথাবার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছে। নীল ভ্রু কুচকে আয়রার দিকে তাকায়। আয়রা নীলকে তাকাতে দেখেই বলে, স্যার প্লিজ আমাকে যেতে দিন। আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। আমায় যেতে দিন প্লিজ। নীল আয়রার দিকে ভ্রু কুচকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, যেতে দিতে পারি, একটা শর্তে। যদি শর্ত পালন করো তাহলে। আয়রার মনে অজানা ভয় গ্রাস করে। কি শর্ত দিবে? আয়রাকে দিয়ে খারাপ কিছু করাবে না তো? কিন্তু শর্ত না শুনলেও তো যেতে দেবে না। শর্ত না শুনলে তখন যদি জোর করে কিছু করার চেষ্টা করে? কথাগুলো ভেবে আয়রার জান যায় যায় অবস্থা। আয়রা কোনো কথা না বলে মাথা নেড়ে হ্যাঁ বলে, যার অর্থ আয়রা নীলের শর্তে রাজি। তোমার সব ডিটেলস আমাকে দিতে হবে। ডিটেলসের কথা শুনে আয়রা ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বলে সাইকো? তার ডিটেলস দিয়ে কি করবে? আয়রা সাহস করে নিজের নাম ঠিকানা, নিজের সব ডিটেলস নীলকে দেয়। কিন্তু সব কিছুই মিথ্যে বলে। নাম ঠিকানা নাম্বার সব কিছু ফেক তা বলে। নীল যদিও বুঝতে পারে আয়রা তাকে সব মিথ্যে বলছে, কিন্তু নীল কিছু বলে না। এবার তুমি যেতে পারো। এই কথা শুনে তো আয়রা মনে মনে লুঙ্গি ডান্স করে। অ্যাটলাস্ট সাইকো নীল তাকে যেতে বলেছে, তার সাজানো জালে পা দিয়েছে। আয়রা ছাড়া পেয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আসার সময় মনে মনে বলে, প্রথম যাত্রায় আমি সফল। উফ, কি ড্রামাটাই না করতে হলো। এত সুন্দর ড্রামা আমি করতে পারবো ভাবিনি। আপনি কি ভেবেছেন আপনার মতো সাইকোকে আয়রা ভয় পায়? আমি শুধু ছলনার আশ্রয় নিয়েছি আপনার কাছ থেকে ছুটে আসার জন্য। আপনিও আমার ইমোশনাল ড্রামায় গলে গেলেন। আপনি নাকি সাইকো। আপনার মতো খারাপ মানুষের সাথে কি করতে হয় তা আমার ভালো করেই জানা। যে কোনো মূল্যেই হোক আপনাকে আমি আইনের হাতে তুলে দিবই। আপনার প্রতিটা ভুলের সাজা আপনি পাবেন। হ্যাঁ, ঠিক ভেবেছেন আপনারা। আয়রা ভয় পাবার অভিনয় করেছিল মাত্র। সে নীলকে কোনো দিক থেকে ভয় পায় না। নীলের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে অভিনয়ের আশ্রয় নেয়। কেননা যে যেরকম তার সাথে ঠিক সেরকমই করতে হয়। যদি নীলের সামনে ড্রামা না করতো তাহলে কঠিন সাজা পেতে হতো। আয়রা তাতে ভয় পায় না, কিন্তু সে চায় নীলকে আইনের হাতে তুলে দিতে। আর তার জন্য তাকে নীলের হাত থেকে বেঁচে থাকতে হবে।
আর আয়রা সেটাই করেছে। আয়রা চলে যেতেই নীল শামীমকে ডাকে। শামীম সাথে সাথে এসে হাজির হয়। শামীম আজ অনেক অবাক হয়, কেননা যেই নীল কখনো কাউকে ছেড়ে কথা বলেনি, সেই নীল আজ কাউকে কিছু না বলে চুপচাপ চলে যেতে দিল। শামীম এই নিয়ে কিছু বলে না। শামীম নীলের কাছে আসতেই নীল বলে, এই মেয়ের সব ডিটেলস আমার চাই, আর এই মেয়ের ওপর নজর রাখবে। রাতে বসে আছে নীল চেয়ারে, ঘুম আসছে না নীলের। ঘুমটা যেন নীলের কাছে ধরাই দিচ্ছে না আজ। এত করে চেষ্টা করলো একটু ঘুমানোর, কিন্তু ঘুম আসছে না। তাই বাধ্য হয়ে উঠে আসে। বাইরে এসে চেয়ারে বসে আকাশ মানে তাকিয়ে কিছু ভাবতে থাকে। নীলের সামনে আয়রার ভয়ে মাখা মায়াবী চেহারাটা ভেসে ওঠে।